এই ভিডিও দেখতে যে সময় ব্যয় করতে যাচ্ছেন তা ব্যয় নয়, বিনিয়োগ। আচ্ছা, আপনার কি মনে হয় সাফল্যের পথে সবচেয়ে বড় বাধাটি কি? সুযোগের অভাব, যোগ্যতার অভাব, সময়ের অভাব, নাকি সহযোগিতার অভাব? কেউ হয়তো আরেকটু গভীরে গিয়ে বলবেন অলসতা, হতাশা, হীনমন্যতা, কাজে অনাগ্রহ, এই জিনিসগুলোই তো আমাদেরকে সাফল্যের পথে এগোতে দেয় না। হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্টসই গুরুত্বপূর্ণ এবং নিঃসন্দেহে সাফল্যের পথে এক একটি বড় বাধা। কিন্তু আমরা জানতে চেয়েছি সবচেয়ে বড় বাধাটি কি। আজকে আমরা সেটিকে নিয়েই কথা বলবো। আসসালামু আলাইকুম, আপনার ওপর শান্তি বর্ষিত হোক। আমি ইঞ্জিনিয়ার প্রাণজিৎ লালশীল, পজিটিভ লাইফস্টাইল নিয়ে কাজ করছি প্রায় ৩০ বছর ধরে। প্রিয় সুহৃদ, আপনি আগামী 10টি মিনিট এই ভিডিও দেখতে যে সময় ব্যয় করতে যাচ্ছেন তা ব্যয় নয়, বিনিয়োগ আপনার ভবিষ্যৎ নির্মাণে। আপনাকে অভিনন্দন জানিয়ে আমরা এখন মূল আলোচনায় প্রবেশ করছি। আমাদের জীবনের সবচেয়ে বড় বাধাটি হচ্ছে আমরা অনেক বড় বড় কিছু করার স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে আজকে যে একটি পদক্ষেপ ফেলব আমরা সেটি করি না। অর্থাৎ সহজ ভাষায় বললে আমরা শুরুই করতে পারি না। হয় আমরা শুরু করতে ভয় পাই, অথবা আচ্ছা আগামীকাল শুরু করব বলে রেখে দিই, অথবা ধুর আমাকে দিয়ে হবে না বলে আর শুরুই করি না। কিন্তু আগামীকালের সাফল্য বা ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন না হয়ে আমরা যদি শুরু করতে পারতাম, তবে ধীরে ধীরে সামনের পথ আপনা থেকেই পরিষ্কার হয়ে আসতো। কোয়ান্টামে আমরা একটা কথা প্রায়ই বলি, পথে নামলে পথই পথ দেখায়। আমরা এই পথেই নামতে পারি না। আমরা আমাদের আরাম বলয় ভাঙতে পারি না। হয় সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা স্ক্রলিং করে জীবন থেকে পালিয়ে থাকি, অন্যের জীবনের সুখ সাফল্য দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলি, আমার জীবনটা ওদের মতো হলো না কেন বলে আফসোস করি, অথবা প্রতিদিনের জীবনের গ্লানি, অবহেলা, বঞ্চনা জীবনের নিয়তি বলে মেনে নিয়ে কোনো রকম একটা মিডিওকার লাইফ কাটিয়ে দেই। অথচ আপনার বর্তমান বাস্তবতা যাই হোক না কেন, আপনি যদি আপনার স্বপ্নের পথে একটি বাস্তব পদক্ষেপ আজ ফেলতে পারেন, তো জীবন আপনাকে নিয়ে যাবে অনেক দূর। আসুন তেমনই একটি জীবনের গল্প শুনে। এটি 90-এর দশকের ঘটনা। ব্রিটেনের একজন সাধারণ তরুণী, বয়স 30-এর নিচে। ছোটবেলা থেকেই গল্প লিখতে ভালোবাসতেন। 7 বছর বয়সে একটি গল্প লিখেছিলেন, র্যাবিট স্টোরি, যেখানে গল্পের যে নায়ক খরগোশ, সে খরগোশের নামও ছিল র্যাবিট। বড় গল্পকার হবার স্বপ্ন থাকলেও জীবন ছিল অত্যন্ত কঠিন। তার মা মাত্র ৪৫ বছর বয়সে মাল্টিপল স্ক্লেরোসিস নামক এক দুরারোগ্য রোগে মারা যায়। তখন মেয়েটির বয়স মাত্র 25 বছর। এই আঘাত সইতে না পেরে সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। যাই হোক, একটু রিকভার করার পরে তিনি পর্তুগালে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। ভেবেছিলেন অন্য দেশে গেলে হয়তো কিছুটা শান্তি পাবেন। সেখানে তিনি বিয়ে করেন এবং এক কন্যা সন্তানের জন্ম দেন। কিন্তু খুব অল্প সময়ই বিয়ে ভেঙে যায়। তখন তিনি একা সন্তানকে নিয়ে স্কটল্যান্ডের এডিনবার্গে ফিরে আসেন। ছিলেন বেকার, অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত, সরকারি সাহায্যে কোনো রকম চলছিল তার সংসার। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, I was as poor as it is possible to be in modern Britain without being homeless. অর্থাৎ আমি আধুনিক ব্রিটেনে যতটা গরিব হওয়া সম্ভব ঠিক ততটাই গরিব ছিলাম, শুধু রাস্তায় ছিলাম না। এই সময় তার মাথায় এক গল্পের আইডিয়া আসে। তিনি তখন ট্রেনে করে যাচ্ছিলেন ম্যানচেস্টার থেকে লন্ডন। ট্রেনটি দেরি করছিল।
শুধু বাংলাদেশের ট্রেনই দেরি করে না, ব্রিটেনের ট্রেনও দেরি করে। যাই হোক, সেই ট্রেন যাত্রায় তার মনে সেই চরিত্র এবং গল্পের কাঠামো তৈরি হয়। ফিরে এসে তিনি ছোট ছোট খাতায় লিখতে শুরু করেন। নিজের বাসা, কখনো কফি শপে, কখনো বা বাচ্চার ঘুমের সময়ে। তখনকার একটা কফি শপের নাম ছিল নিকলসন্স ক্যাফে, যেখানে তিনি চুপচাপ বসে লিখতেন। যাই হোক, তিনি তার প্রথম বই শেষ করলেন। এরপর প্রকাশকদের কাছে যাওয়ার পালা। একে একে 12 জন প্রকাশকের কাছে গেলেন। প্রত্যেকেই তাকে প্রত্যাখ্যান করে এই বলে যে তার গল্পটি খুবই শিশুতোষ। এই সায়েন্স ফিকশনের যুগে ঠাকুরমার ঝুলি জাতীয় এইসব লেখা কেউ পছন্দ করবে না। তিনি থামলেন না, নতুন উদ্যমে আবার শুরু করলেন। গেলেন লাকি 13 অর্থাৎ 13তম প্রকাশকের কাছে। প্রকাশনা সংস্থার নাম ব্লুমসবারি। এই প্রতিষ্ঠানটিও প্রায় রিফিউজ করে দিচ্ছিল, কিন্তু প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার 8 বছরের ছোট মেয়েকে দিলেন বইটি পড়ার জন্যে। তিনি দেখতে চাচ্ছেন যে তার মেয়ের রেসপন্সটা কি হয়, তাহলে তিনি বুঝতে পারবেন যে বাচ্চারা গল্পটা পছন্দ করবে কি করবে না। তার মেয়েটি পুরো বইটি শেষ করে ফেলল এবং তার মন্তব্য ছিল, ড্যাড, দিস ইজ দ্য বেস্ট থিং আই হ্যাভ এভার রেড। অর্থাৎ, বাবা, এটি আমার পড়া সেরা বই। প্রতিষ্ঠানটি তারপর বইটি প্রকাশ করার সিদ্ধান্ত নিল, কিন্তু ঝুঁকি মনে করে তারা মাত্র 500 বই ছাপানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু পরের বছরই বইটি ব্রিটেনে বুক অফ দ্য ইয়ার হয়। বইটি দ্রুত জনপ্রিয়তা পায় যুক্তরাষ্ট্রেও। ওয়ার্নার ব্রসের কপিরাইট কিনে নেয় এবং চলচ্চিত্র তৈরি করে। নতুন ইতিহাস সৃষ্টি হয় চলচ্চিত্রে। আপনারা হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পারছেন, এই লেখিকা আর কেউ নন, হ্যারি পটার উপন্যাসের রচয়িতা জে.কে. রাউলিং, যিনি শুধু লেখালেখি করে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার হন, যার বই বিক্রি হয়েছে 600 মিলিয়নেরও বেশি। রাউলিং কখনো থেমে যাননি। আমরা জীবনে একবার দুবার ব্যর্থতা আসলেই থেমে যাই যে আমাকে দিয়ে আর হবে না, কিন্তু রাউলিং যতবার ব্যর্থতার, উপেক্ষার, অবহেলার, অনিশ্চয়তার মুখোমুখি হয়েছেন, ততবার তিনি নতুন করে শুরু করেছেন। আসলে সাফল্যের সরল পথ হচ্ছে এই শুরু করা, বারবার শুরু করা। বলবেন কতবার? উত্তর হচ্ছে যতবার পড়ে যাবেন ততবার। রাউলিং বলেন, জীবনের একেবারে পাথুরের তলানিতে আমি পৌঁছেছিলাম, আর সেখানেই আমি আমার নতুন জীবনের ভিত্তি রচনা করেছি। অতএব আশাবাদী হন। শুধু আশা নয়, আশা যে কোনো সময় হতাশায় রূপান্তরিত হতে পারে। আশাকে বিশ্বাসে রূপান্তরিত করুন। আজকে আপনার অবস্থা যত খারাপই হোক, বিশ্বাস করুন এখান থেকেই সাফল্যের পথে আপনার নবযাত্রা শুরু হতে পারে। কি বললেন? আশাবাদী হতে পারছেন না, আর বিশ্বাস তো অনেক দূরের কথা। তাহলে আসুন একটা ছোট কৌশল অবলম্বন করি। আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের এই নার্ভাস সিস্টেম কিন্তু বাস্তবতা আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। বলবেন এর মধ্যে আবার নার্ভাস সিস্টেম ঢুকলো কী কারণে? আপনি কি খেয়াল করেছেন, যারা সফল হন তারা যেন সাফল্যের বরপুত্র বা সাফল্যের বরকন্যা, সাফল্য তাদের পায়ে পায়ে ঘোরে। আবার যারা ব্যর্থতার দুষ্ট চক্রে আটকে যান, তারা যেন আর কোনোভাবেই এ থেকে বেরিয়ে হতে পারেন না। এর কারণ নিয়ে আমরা পরের কোনো ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করব। এখন শুধু এটুকু বলি, ব্যর্থতার বৃত্ত ভেঙে বের হতে হলে আপনাকে কল্পনায় সফল হতে হবে। আপনার সাফল্যের পথের নবযাত্রা শুরু হোক কল্পনায়, যে কল্পনাকে বিজ্ঞানী আইনস্টাইন জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ বলেছেন। আর মেডিটেশন হচ্ছে জ্ঞান এবং কল্পনাকে সমন্বিতভাবে কাজে লাগিয়ে আত্মোন্নয়নের এক চমৎকার মাধ্যম। আপনি দেখুন, জে.কে. রাউলিং যখন প্রায় দুমড়ে মুচড়ে যাচ্ছিলেন, সংসার ভেঙে গেছে, চাকরি নেই, হাতে কোনো টাকা নেই, সেই সময় তিনি প্রায়ই নিয়মিত নির্জনে বসতেন, নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করতেন। তিনি বলেছিলেন, আমি আমার চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ না করে শুধু সেগুলো পর্যবেক্ষণ করতে শিখেছিলাম।
আসলে মেডিটেশনের মধ্যে তো আমরা এই কাজটিই করি। এই পর্যবেক্ষণের মাধ্যমেই আমরা চিন্তা বা ভাবনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমরা অনেকেই ভাবি ধ্যান বা মেডিটেশন মানেই চুপচাপ বসে থাকা, কিন্তু রাউলিং প্রমাণ করেছেন ধ্যান মানে হলো নিজের ভেতরকে শোনা, নিজের ভাবনাকে নিয়ন্ত্রণে আনা। তার সৃষ্টিশীলতা, তার মনোসংযোগ, তার আত্মবিশ্লেষণ সবই কিন্তু এক ধরনের মেডিটেটিভ স্টেট। তাই মেডিটেশন শিখুন। মেডিটেশনের পথ ধরেই শুরু হোক নতুন জীবনের পথে আপনার নবযাত্রা। ব্যর্থতার, হতাশার অতীতকে পেছনে ফেলে শুরু হোক আপনার নতুন পথ চলা। কোয়ান্টাম মেডিটেশনের সর্বাধুনিক এবং সবচেয়ে সফল প্রক্রিয়া, এবং এটি আমাদের মাতৃভাষা বাংলায়। এখনও কোয়ান্টাম মেথড চর্চা শুরু না করে থাকলে আজই শুরু করুন না। ডাউনলোড করে নিন কোয়ান্টাম মেথড অ্যাপ। শুক্রবারে চলে আসুন কোয়ান্টামের যে কোনো শাখা সেলস সেন্টারে সকাল 9টার যৌথ মেডিটেশন প্রোগ্রামে। এছাড়া কোয়ান্টামের উদ্ভাবকের তত্ত্বাবধানে 4 দিনের মেডিটেশন কোর্স হতে পারে আপনার আত্মশক্তি জাগরণের সূচনা। আপনার সফল এবং অর্জনময় জীবনের প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ভালো ভাবুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আপনার ওপর শান্তি বর্ষিত হোক।